আর চাইলে আপনারাও আমাদের সাথে এই আলোচনায় যুক্ত হতে পারেন। স্ক্রিনে দেখানো নম্বরে মতামত বা প্রশ্ন থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা বলছিলাম যে আমরা আলোচনা করব বাংলাদেশের বর্তমান ক্রিকেটের অবস্থা নিয়ে এবং বিশ্বকাপের ভাগ্য নিয়ে। রেজানুল, যেমনটা বলছিলাম যে বিশ্বকাপ ভাগ্য, গতকাল একটা আলোচনা হলো আইসিসি প্রতিনিধির সাথে এবং সেই জায়গায় অনেক আলোচনা হয়েছে। তারা বলেছে আবার পরবর্তীতে আলোচনা করবে। এইভাবে কি চলতে থাকবে কিনা আলোচনা, মানে বিশ্বকাপের আগ পর্যন্ত? না না, সেটা তো আর হতে পারে না। একটা জায়গায় তো আসলে থামতেই হবে, কিন্তু সেটা আমরা প্রত্যেকবারই ভাবি যে প্রত্যেকটা ধাপ আসছে তখন হয়তো বা একটা সমাধান আসবে এবং সেই সমাধানটা বাংলাদেশের পক্ষেই আসবে, বাংলাদেশের যে অবস্থান সেই পক্ষে আসবে, আমরা এটা ভাবি। কিন্তু আসলে এটা কঠিন। আমাদের অবস্থান থেকে আমরা যেমন ভাবি যে এটা আমাদেরটাই চাওয়া ঠিক, ঠিক তেমনি আপনি আইসিসির অবস্থান থেকে যদি ভাবেন, তাদেরকেও কিন্তু আসলে অনেকগুলো বিষয় নিয়ে আসলে কাজ করতে হয়, যে কারণে তাদের জন্য আসলে কাজটা কঠিন। তবে গত কয়েকটা ধাপে আমার মনে হয়েছে যে আইসিসিও চায় যে বাংলাদেশের বিশ্বকাপটা নিশ্চিত হোক। না হলে ভিডিও কনফারেন্স হয়েছে, প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে, আলোচনা চলছে। সুতরাং সেই জায়গাটা আমার মনে হয় যে তারা বাংলাদেশকে চায়। না হলে তো আলোচনাটা ফুল স্টপ হয়ে যেত, আগেই বাংলাদেশের কথা তারা বলতো, অনড় থাকতো যে ভারতে গিয়ে খেলতে হবে। আমার মনে হয় যে বাংলাদেশের চাওয়াটাকেও তারা কিছুটা যুক্তিযুক্তভাবে দেখছে এবং বাস্তবতার নিরিখেও আসলে ভাবছে যে এটা আসলে বাংলাদেশকে ছাড়া ওয়ার্ল্ড কাপ করাটা উচিত হবে না। সেই বিবেচনাতেই আমার মনে হয় যে আইসিসি বারবারই এরকম নিচ্ছে এবং আমি মনে করি যে আসলে এখন একটা নতুন আলোচনা সামনে এসছে, আপনি দেখছেন। যদিও সেটা নানা পক্ষ নানা মত দিচ্ছে যে গ্রুপ বদলের ইস্যুটা, বাংলাদেশ সি গ্রুপে আছে, সেখান থেকে বাংলাদেশকে বি গ্রুপে যদি নিয়ে যাওয়া হয় তাহলে আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশের অল্টার হবে এবং আয়ারল্যান্ডের সবগুলো খেলা কলম্বো এবং ক্যান্ডিতে ছিল, বাংলাদেশ সেখানে চলে যাবে, আয়ারল্যান্ড চলে আসবে ইন্ডিয়াতে। যদিও আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড আবার বিভিন্ন গণমাধ্যমকে, ক্রিকবাজকে, ক্রিকইনফোকে বলেছে যে তারা আসলে এরকম কোনো প্রস্তাব পায়নি এবং তারা এটা খেলতেও চায় না। যদিও কোনো কিছুরই আসলে শেষ বলে শেষ নেই, এরকমটা হলেও হতে পারে। আমি একটা সহজ সমাধানের কিংবা যৌক্তিক সমাধানের পক্ষে। বাংলাদেশ যে অনড় অবস্থান নিয়েছে সেখান থেকে আসলে এই মুহূর্তে সরে আসাটা খুব কঠিন। সেটা আমার কাছে মনে হয় যে সেটা বিশ্বকাপ খেলা হোক আর না হোক, বাংলাদেশ এই অবস্থান আসলে বদল করবে না। সেই ক্ষেত্রে বাংলাদেশের সমাধান একটাই, হয় ভেন্যু বদল অথবা বিশ্বকাপ বর্জন। মানে এই দুটো জায়গার আসলে আর কোনো অপেক্ষা বাইরে কোনো আসলে অবস্থান নেই। কিন্তু আমরা যদি দেখি যে একেবারে কিন্তু বিশ্বকাপ, মানে যদি বলি দরজায় করা নাড়ছে, 7 তারিখে একদমই তাই, 7 তারিখে ম্যাচ। তো এর একদমই তাই। আগে এত বড় শিফটিং, যদি বলি যে গ্রুপ চেঞ্জ এবং একই সাথে তাদের যে প্রিপারেশন ছিল, প্রত্যেকটা দলের একটা আলাদা প্রিপারেশন থাকে যদি আমরা বলি। কারণ আমরা জানি যে ম্যাচের আগে তারা কোন কোন দলের সাথে খেলবে তাদের ওটা নিয়ে একটা ভিডিও অ্যানালাইসিস হয়, তাদের সবই প্ল্যানটা তো সব প্ল্যান অবশ্যই হয়, ওইভাবে করা অবশ্যই হয়। হয়। কিন্তু এই জায়গায় কি তারা আসলে ছাড় দিবে কিনা? সেটাই তো বললাম যে সেটা আসলে খুব কঠিন। ছাড় দিবে কিনা সেটা কঠিন। এখানেও কিছু ক্রিকেট কূটনীতির চাল থাকতে পারে যে আমাদের বোর্ড আসলে যদি আইসিসির সাথে সেই ব্যাটেলে আসলে জিততে পারে, যে বোর্ডটার কথা বলছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড, তাদেরকে আসলে কনভিন্স করা যাবে কিনা, অনেকগুলো ইস্যু জড়িত। কিন্তু যদি বৃহত্তর স্বার্থে, ওয়ার্ল্ড কাপের স্বার্থে বলতে হবে যে ছাড় দিতে হবে। এখন শুধু বাংলাদেশ অনড় থাকবে, অন্যরা ছাড় দিবে, সেটাও আসলে কতটা যৌক্তিক সেই নিয়ে প্রশ্ন আছে। আমার কাছে মনে হয় যে দিন যত যাচ্ছে পরিস্থিতি জটিল হচ্ছে, কিন্তু এখনও আমি পুরোপুরি আশা ছাড়ছি না। আমি মনে করি যে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে এবং বিশ্বকাপ বাংলাদেশকে নিয়ে হবে, সেটা আমি আশা করতে চাই। মানে এটা ভাবাই যায় না যে বাংলাদেশের যে ছাড়া। সিদ্ধান্ত বললেন যে অনর, আসলে এই সিদ্ধান্তে মানে আপনি ব্যক্তিগতভাবে সাপোর্ট করেন কিনা বাংলাদেশের এই সিদ্ধান্তের উপর? এটা আসলে এখন আর ব্যক্তির পর্যায়ে নেই, মানে সুতরাং সেই সাপোর্ট, আমার সাপোর্ট কিংবা সাপোর্ট না করার সাথে আসলে কোনো সম্পর্ক নেই। আমার মনে হয় যে এটা সরকার যেহেতু অবস্থান নিয়েছে, সুতরাং এটা দেশেরই অবস্থান আমার বলতে হবে। এখানে আমাদের বিরোধিতা করার কোনো সুযোগ নেই। সরকারের অবস্থান, হয়তোবা আমি এটুক বলতে পারি যে সরকারের অবস্থানটা এত সরাসরি, এত কঠোর না হলেও হতে পারত, কিন্তু যেহেতু সরকার অবস্থানটা নিয়েছে, সুতরাং আমাদের সবাইকে এটা স্ট্যান্ড নিতে হবে। ঠিক একইভাবে ক্রিকেট বোর্ডকেও স্ট্যান্ড নিতে হবে। ক্রিকেট বোর্ড নিজে যদি সিদ্ধান্তটা নিত, তাহলে আসলে সরাসরি এভাবে এত কঠোর হতো কিনা প্রথমেই, সেটা নিয়ে আমার প্রশ্ন আছে। কিন্তু যেহেতু সরকার নিয়েছে, ক্রিকেট বোর্ডকেও সেটা অনুসরণ করতে হচ্ছে। সুতরাং আমার মনে হয় যে দেশবাসী হিসেবে বাংলাদেশের মানুষকেও সেটা অনুসরণ করতে হবে। কারণ হয়তোবা কারো চাওয়ার প্রতিফলন হয়েছে, কারো চাওয়ার হয়নি। কারো কাছে খেলা বড়, কারো কাছে দেশ বড়, কারো কাছে মনে হতে পারে যে না খেললে অনেক ক্ষতি হবে, আর্থিক ক্ষতি, মানের ক্ষতি কিংবা ভবিষ্যতে ক্রিকেটের ক্ষতি। আবার কারো কাছে মনে হতে পারে যে আমাদের কাছে দেশ বড়, ক্রিকেটটা তো আসলে একটা জীবনের একটা ছোট্ট অংশ, সেই জায়গায় ক্রিকেটকে এত বড় করে দেখার কিছু নেই। মানে যার যার অবস্থানে তার অবস্থান, সেটা আমি সম্মান করি সবারটাই। কিন্তু আমি মনে করি শেষ পর্যন্ত সিদ্ধান্ত যাদের হাতে নেয়ার কথা, যারা আসলে ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান, সরকার কিংবা ক্রিকেট বোর্ড কিংবা ক্রীড়া উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, যারাই বলি, এই মুহূর্তে যারা দায়িত্বে আছেন, তারা আসলে যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটা আমাদেরকে সম্মান করতে হবে। আমরা আসলে সেটার প্রতিবাদ করার কোনো সুযোগ নেই। এবং কিছু তো আসলে আমাদের সাথে ঘটেছেই, না হলে তো আসলে এই অবস্থায় তৈরি হতো না। আপনি জানেন যে
মোস্তাফিজের ইস্যুটা থেকেই আসলে সমস্যাটার শুরু। তার পরবর্তীতে অনেকে অনেক কিছুর সাথে অনেক মিলিয়েছেন। ভারতে আমাদের বাংলাদেশিদের অবস্থা কিংবা ভারতে বাংলাদেশি ভেবে তাদের যে অবস্থান, ধর্মীয় অনুভূতিতে তারা যেভাবে আক্রমণ করছেন নানা ক্ষেত্রে, সেই জায়গাটায় আসলে মনে হয়েছে যে কিছু জায়গায় কঠোর হওয়া উচিত। আবার অনেকে মিলাচ্ছেন যে গতকাল যুব বিশ্বকাপে আপনি যদি মনে করে থাকেন যে টসের সময় হাত মিলাননি বাংলাদেশের সহ অধিনায়ক যিনি গিয়েছিলেন, সেটাকে আবার বিচ্ছিন্ন ঘটনা বলতে নারাজ অনেকে, আবার বলছেন এটা নিয়ে ভারতে অনেক গণমাধ্যমে অন্যভাবে আসলে নিউজ করেছে, আসলে মানে অনেকটা রং মাখিয়ে নিউজ করেছেন। মানে আমি বলতে চাই যে আসলে এটা কিন্তু মেসেজে কিন্তু ভিন্ন প্রথম কথা, ক্রিকেট বোর্ড পরবর্তীতে একটা ব্যাখ্যা দিয়েছে যে টসের পরে আসলে সহ অধিনায়ক এটা ভুল করেছেন, ইচ্ছাকৃত কোনো তাকে কোনো কিছু বলা হয়নি এবং তার ব্যক্তিগত কোনো ইচ্ছাও ছিল না, এটা একদমই ভুল এবং তারা দুঃখ প্রকাশ করেছেন এবং ক্রিকেটারদেরকেও সতর্ক করে দেওয়া হয়েছে এই বিষয়ে। ক্রিকেট বোর্ডের স্টেটমেন্টটা যদি আপনি দেখেন, এবং পরবর্তীতে ম্যাচ শেষেও কিন্তু তারা হ্যান্ডশেক করেছেন। সুতরাং এটা যে প্রি ডিটারমাইন্ড কিংবা প্রি প্ল্যান্ড এমন কিছু না। সুতরাং এটার সাথে এটা মেলানো ঠিক হবে না আমার মনে হয়। সেই জায়গাতে আমার মনে হয় যে বাংলাদেশ একটা অবস্থান নিয়েছে ওয়ার্ল্ড কাপের ইস্যুতে, নিরাপত্তা বিবেচনায়। শুধু ক্রিকেটার নয়, আসলে সবার জন্য, দর্শক, সাংবাদিক, ক্রিকেট রিলেটেড যারাই যেতে চান বিশ্বকাপ দেখতে কিংবা বিশ্বকাপের দায়িত্ব পালনে, তাদের সবার অবস্থান থেকে। সেই কারণেই আসলে আমার মনে হয় যে সরকার এবং ক্রিকেট বোর্ডের অবস্থান। সমর্থকদের একটা নিরাপত্তার ঝুঁকি ছিল। এর আগে যে যখন চিঠি চালাচালি আমরা যে মেইলে দেখেছিলাম, সেই জায়গায় যে জার্সি পরতে না করা হয়েছিল, তো সেই জায়গা থেকে আমরা যদি বলি যে মানে ক্রিকেটারদের উপর খেলার কোনো প্রভাব পড়ছে কিনা, যদি এখনো বিপিএল চলছে, আপনি জানেন যে মাঝখানে একটা বিপিএল বন্ধ, বয়কটের চিন্তা ভাবনা ছিল, সেই জায়গা থেকে কিন্তু আমরা গতকালকেও দেখেছি যে আসলে যখন মিরাজ মাঠে নামছিলেন তখন স্টেডিয়াম থেকে, গ্যালারি থেকে দুধধ্বনি দিচ্ছিল। এই জিনিসগুলো কি আসলে এখন মানে ক্রিকেটারদের যে পারফরমেন্স, সেই জায়গায় ইফেক্ট করবে কিনা? পারফরমেন্সে করবে কিনা সেটা আমি হয়তো সরাসরি এক কথায় বলা যাবে না। পারফরমেন্স বাংলাদেশের ক্রিকেটের এমন কি ভালো যে সেটা এফেক্ট করবে? বাংলাদেশের ক্রিকেটের মান মানে এখনও আসলে মিডিওকার, সেই জায়গাতেও হয়তো বা মিডিওকারই থাকবে, কিন্তু অবশ্যই মনস্তত্ত্বে প্রভাব ফেলবে সেটা ক্রিকেটারদের। আমরা হয়তো ভাবছি যে ক্রিকেটাররা আন্দোলন করেছেন, আমরা হয়তো ভাবছি যে সমর্থকরা দুধধ্বনি দিয়েছে, এটা আর কি, এটা তাদের প্রফেশন, তারা মেনে নেবে, কিন্তু এটা তাদের মেন্টালিটির উপর আসলে প্রভাব ফেলবে, এটা আমি বিশ্বাস করি। কারণ আপনি আমি সাধারণ মানুষও একটা যে কোনো কাজে যদি আপনি সমর্থন না পান, আপনাকে প্রতিবাদের মুখে পড়তে হয় প্রতি মুহূর্তে, যেমন খারাপ লাগে, আপনি আপনার প্রফেশনে, ক্রিকেটারদের প্রফেশন ক্রিকেট খেলা, সেখানেও কিন্তু প্রতিবাদ আসলে কিংবা দোধ্বনি শুনতে হলে আসলে খারাপ লাগাই উচিত। এবং আপনি চিন্তা করেন তাদের মানসিক অবস্থা, যে তারা ক্রিকেট বোর্ডের এত বড় শক্তিশালী ক্রিকেট কর্মকর্তাদের বিরুদ্ধে যে তারা কিন্তু প্রতিবাদ করে, যুক্তি অযুক্তি সেটা আমি পাশ কাটিয়ে রেখেই বলছি, তারা প্রতিবাদ করেছেন। সুতরাং সেই জায়গায় তাদের সেই মানসিক আঘাত আছে। সঙ্গে আবার বিশ্বকাপেরটা আপনি বললেন যে বিশ্বকাপের খেলাটা আসলে কোথায় হবে, ভারতে হবে না শ্রীলঙ্কায় হবে, কার সাথে খেলবো, ইংল্যান্ডের সাথে খেলবো নাকি পাকিস্তানের সাথে যে খেলবো, ইন্ডিয়ার সাথে, মানে আমি বলছি যে এই জায়গাগুলো তো আসলে অবশ্যই ক্রিকেটারদের উপর প্রভাব ফেলে। পারফরমেন্সে সেটা কি ইম্প্যাক্ট ফেলবে সেটা বলা কঠিন। আমি আবারও বলছি যে বাংলাদেশের ক্রিকেটাররা এমন কোনো হাই স্ট্যান্ডার্ডের ক্রিকেট খেলে না, কিংবা বাংলাদেশের ক্রিকেটারদের মানসিক অবস্থা এত হাই স্ট্যান্ডার্ডের না। সব মিলে এটা কিছুটা হলেও এফেক্ট ফেলবে, যদিও এখনও বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়নি। 23 তারিখ ফাইনালের পরে 24-25 2 দিন হয়তো বা বাংলাদেশ টিম দেশে প্র্যাকটিস করবে, তাও কিছুটা ঐচ্ছিক, কারণ সব যারা ফাইনাল খেলবে তারা হয়তো বা প্র্যাকটিস করবে না। তার পরবর্তীতে বাংলাদেশ দলের যাওয়ার কথা, কিন্তু তার আগেই আসলে এই সমস্যার সমাধানটা হওয়া প্রয়োজন। এবং আমরা একটু বিপিএল এর কথা যদি আসি, এবার অনেকটা জোড়াতালির মতোই আসলে বিপিএলটা হচ্ছে। সেই জায়গায় অনেকে বলছে যে বিপিএল এর সম্প্রচার মান ভালো হয়েছে, কিন্তু আসলে বিপিএল এর যে খেলার মান সেটা কিন্তু ভালো হয়নি। এবং একই সাথে মিরপুরে যখন খেলা ফিরলো, সেই জায়গায় একটা ঝামেলা তৈরি হয়েছে। এবং একই সাথে গতকালকে নাজমুল হোসেন, যার যে সহকর্মী নাজমুল ইসলাম, তিনিও বলেছেন 48 ঘন্টা একটা শোকজের একটা উত্তর দেওয়ার কথা ছিল, তিনি দেননি। তিনি বলেছেন দরকার হলে তিনি আইনের সেই নেবে। তো সেই জায়গায় আপনি কি মনে করেন যে আসলে নাজমুল ইসলামকে নিয়ে যেই ঘোলাটের ব্যাপারটা চালু হয়েছে, সেই জায়গাটা কি আসলে সমাধান হবে কিনা বোর্ডের সাথে? প্রথমত বিপিএল এর মান এবং নাজমুল ইসলাম দুটো আলাদা বিষয়, দুইটা নিয়ে আমি আলাদা করে বলি। সেটা হলো যে বিপিএল এর খেলার মান ভালো হয়নি, সেটা নানা ধরনের কারণ আছে। একটা হলো যে বিপিএল কিন্তু এরকমই হয় আমার হিসাবে। বিপিএলে গত 10 বছরে আপনি বিপিএল এর চেয়ে ভালো কি দেখেছেন? বিদেশি প্লেয়ারদের কিছু পারফরমেন্স দেখেছেন। সেই জায়গায় বিদেশি প্লেয়ারদের পারফরমেন্স এবার কম, এবার বাংলাদেশি প্লেয়াররা পারফর্ম করেছে। গতবারও কিছুটা বাংলাদেশি প্লেয়ারদের পারফরমেন্স বেশি ছিল। সেই জায়গায় আপনি বলতে পারেন যে বিপিএল বরং ভালো, যে বাংলাদেশি প্লেয়াররা ভালো খেলছে। খুব মানসম্পন্ন বিদেশি অনেক দলেই আসেনি, 2-1টা দলে এসেছে, তারা কিছুটা ভালো খেলছে, কিন্তু ধারাবাহিকভাবে না, যে কারণে টপ 5 ব্যাটিং বোলিং লিস্টে কিন্তু বাংলাদেশি প্লেয়ারদের পারফরমেন্সই বেশি। বিপিএলে
আমরা মনে করছি ভালো হয়নি, এটার অনেকগুলো কারণ। আমরা হলো যে আমরা ফোকাস দিয়ে এবার দেখতে পারিনি টুর্নামেন্টটা, নানা কারণে, দেশের অবস্থানের কারণে বলি, রাজনৈতিক অবস্থা বলি, কিংবা অনেক ঘটনা সামনে এসেছে, মানুষের ফোকাসটা আসলে শিফট হয়েছে, সেটা একটা কারণ। এবং বিপিএল বাধাপ্রাপ্ত হয়েছে নানা কারণে। সেটা সিলেটে যদি বলি, আমরা খেলা বন্ধ করতে হয়েছে খালেদা জিয়ার মৃত্যুর কারণে, আমরা আন্দোলনের কারণে ঢাকায় খেলা বন্ধ করতে হয়েছে, চিটাগাং পর্ব বাতিল হয়ে গেছে সেই কারণে, চিটাগাংয়ের দর্শক একটা অংশ হয়তো বা তারা ফোকাস করে দেখতে পারেনি মাঠে যেয়ে, সেই জায়গাটায় এই সব নানা কারণে আসলে বিপিএলটা আমরা খুব লক্ষ্য নিয়ে দেখতে পাইনি। সেই কারণে আমার কাছে মনে হয়েছে বিপিএল এর মান নিয়ে আমরা প্রশ্ন তুলছি, কিংবা দর্শকরা হয়তো বলছে। কিন্তু কালকেও দেখেন আপনি, ফুল হাউস দর্শক মিরপুর স্টেডিয়ামে হয়েছে, 20,000-এর উপরে দর্শক হয়েছে, 20,000-এর উপরে দর্শক হয়েছে। সিলেটেও প্রথম কয়েকদিন কিন্তু ফুল হাউস ছিল, পরের দিকে আমার মনে হয় তীব্র শৈত্যপ্রবাহ এবং এই যে রাজনৈতিক নানা কারণে বাধাপ্রাপ্ত হওয়ার কারণে দর্শক কিছুটা মুখ ফিরিয়ে নিয়েছে। কিন্তু ঢাকায় শেষ কয়েকদিন আমার মনে হয় যে ফুল হাউস দর্শক হবে। সুতরাং বিপিএল মানুষের জন্য বিনোদনের, এখান থেকে আসলে আপনি নতুন প্লেয়ার খুঁজে পাবেন এরকম আশা করাটা আমার কাছে ভুল। কারণ প্লেয়াররাই খেলে, আসলে সব টপ প্লেয়াররা, যারা একদম টপ লেভেলের প্লেয়ার তারাই খেলে। সুতরাং নতুন প্লেয়ার এখানে আসার সম্ভাবনা কম এই ফর্মুলায়। আর বিপিএল আমরা যে ফর্মুলায় করি তাতে এর চেয়ে ভালো আপনি আসলে কোনো কিছু আশা করতে পারবেন না, আশা করার উচিত না। এটাই বাংলাদেশের ক্রিকেট, এবং এটাই আপনি যতটুকু এন্টারটেইন হতে পারেন, যতটুকু আসলে বিনোদিত হতে পারেন, সেটাই আয়োজন। আরেকটা হলো নাজমুল ইসলামের ইস্যুটা। আমার কাছে মনে হয় যে নাজমুল ইসলাম যেটা বলেছেন, তিনি তার অবস্থানে কিন্তু ঠিক বলেছেন। এখন আপনি মুখের কথায় আমরা হয়তো বলছি যে তাকে সরিয়ে দেওয়া উচিত, তাকে পদত্যাগ করতে বলা উচিত, করিয়ে দেওয়া উচিত, কিন্তু তিনি যদি পদত্যাগ না করেন, তিনি যদি তার অবস্থানে অনড় থাকেন, আপনি কি করবেন? আইনগতভাবে তাকে কিভাবে বাধা দিবেন? হ্যাঁ, আপনি তাকে বলতে পারেন যে আপনি কেন এই কাজটা করেছেন, মিটিংয়ে আপনি তার হয়তোবা তাকে আসলে তার সম্পর্কে বলতে পারেন, ব্যাখ্যা চাইতে পারেন, যেটা শোকজের মাধ্যমে চাওয়া হয়েছে। তিনি শোকজের উত্তরও দিবেন না এরকমটাও বলেছেন, আমি শুনেছি। সেই জায়গায় আপনি বলতে পারেন। এবং ক্রিকেটাররাও কিন্তু পিছু হটেছে আমার কাছে মনে হয় এক অর্থে। আপনি দেখেন যে ক্রিকেটাররা প্রথমে অনড় ছিল যে তিনি পদত্যাগ না করলে খেলবেন না, পরবর্তীতে তারা যখন তার অবস্থান থেকে সরে আসলেন, তারা বললেন যে 48 ঘন্টার মধ্যে শোকজের জবাব দিয়ে তাকে যথাযথ প্রক্রিয়ায় বাদ দেওয়ার প্রক্রিয়া যদি চলমান থাকে তাহলে তারা খেলবেন। 48 ঘন্টা জায়গায় 72 ঘন্টা, আজকে 96 ঘন্টা হয়ে গেছে, ক্রিকেটাররা কিন্তু খেলছেন এখনও। সুতরাং তাদের অবস্থানও কিন্তু তারা সরে এসছেন। এবং ক্রিকেট বোর্ডও সরাসরি, বোর্ড প্রধানের কথা যদি আমি দেখেছি, যিনি বলেছেন যে আসলে তাকে বাধ্য করার কোনো সুযোগ নেই পদত্যাগ করতে বলার, কিংবা তাদেরও নিজেদের আসলে গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো সুযোগ নেই পদত্যাগ করতে বাধ্য করার, বরং তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে পারে, কোনো কাজ না দিতে পারে। তিনি ক্রিকেট বোর্ড পরিচালক, খালি এই নামটুকু ব্যবহার করবেন, ক্রিকেট বোর্ড এটা পারে, কিন্তু গঠনতান্ত্রিক উপায়ে কিন্তু সেটা পারে না। সেই জায়গায় আমার মনে হয় যে নাজমুল ইসলাম তিনি আইনগতভাবে ঠিক আছেন, কিন্তু আমি যদি মোরালি তিনি ঠিক আছেন কিনা সেইটা আমার প্রশ্ন আছে। কারণ তিনি ক্রিকেটারদের সম্পর্কে প্রকাশ্যে যেরকম বলেছেন, সেটা তিনি বলতে পারেন না একজন দায়িত্বশীল পদে থেকে। তিনি এই আলোচনা ক্রিকেট বোর্ডের মিটিংয়ে করতে পারেন, তিনি এই আলোচনা কোনো সাব কমিটির মিটিংয়ে করতে পারেন, তিনি এই আলোচনা তার বোর্ড পরিচালকদের সঙ্গে করতে পারেন, চায়ের কাপের আড্ডায় করতে পারেন, কিন্তু তিনি একজন দায়িত্বশীল বোর্ড জায়গায় থেকে ক্রিকেট বোর্ডের কম্পাউন্ডে দাঁড়িয়ে সাংবাদিকদের সাথে ওপেন ডিসকাশনে ক্রিকেটারদের সম্পর্কে কথা বলতে পারেন না। তিনি সেটা যতই বিশ্বাস করেন, দেশের জনগণ যতই তাকে সাধুবাদ জানাক, কিংবা সাধারণ মানুষ মনে করতেই পারে যে ক্রিকেটাররা কিছুই দিচ্ছে না, তারা খালি টাকা নিচ্ছে ক্রিকেট বোর্ড থেকে, কিন্তু তিনি এটা বলতে পারেন না। আমি আবারও বলছি যে তিনি একটা দায়িত্বশীল জায়গায় আছেন। সেই জায়গায় তার মোরালি তিনি কিভাবে দেখেন সেটা তার ব্যাপার। তিনি এর আগেও তামিম ইকবালকে নিয়ে বাজে মন্তব্য করেছেন, পরবর্তীতে সেটা ডিলিট করেছেন, কিন্তু সেই জায়গায়ও ক্রিকেট বোর্ড কিন্তু তাকে কোনো কিছু করতে পারেনি, দুঃখ প্রকাশ করানো বলি, কিংবা শোকজ দিয়ে তার উত্তর নেওয়া বলি, এখানেও তাই। সুতরাং এইটা আসলে খুব সংকটটা সহসাই খুব নিরসন হচ্ছে সেরকম না। ক্রিকেটারদের সাথে ক্রিকেট বোর্ড পরিচালকদের যে দূরত্ব তৈরি হয়েছে, সেটা আসলে থাকবে ভবিষ্যতেও। আমার কাছে মনে হয় যে যদি কোনো একটা সঠিক সমাধান না হয়। এবং আমরা যদি বলি যে বিপিএলের কথা আপনি বলছিলেন, যে সেই জায়গায় কি বিপিএলের যেই খেলার মান বলেন, সেইটা কি বিশ্বকাপের প্রস্তুতির জন্য আসলে আদর্শ কিনা, কি মনে হয়? না, অবশ্যই না। মঈন আলীর কথা আপনি নিশ্চয়ই মনে আছে, আমাদের একটা ইন্টারভিউতে তিনি বলেছেন যে বিশ্বকাপের জন্য যেমন প্রস্তুতি হওয়া উচিত তেমনটা না, এই বিপিএল দিয়ে প্রস্তুতি ঠিক হচ্ছে না। আপনি দেখেন যে পাকিস্তান শ্রীলঙ্কা সিরিজ খেলছে, ইন্ডিয়া নিউজিল্যান্ড সিরিজ খেলছে, তারা কিন্তু ইন্টারন্যাশনাল সিরিজ খেলছে এবং ওই কন্ডিশনেই খেলছে প্রায়। বাংলাদেশও একটা ইন্টারন্যাশনাল সিরিজ যদি করতে পারতো ভালো হতো, কিন্তু সেটা যেহেতু হয়নি, বিপিএলই আমাদের একমাত্র প্ল্যাটফর্ম হয়েছে এখানে, সেই জায়গায় আমরা এর চেয়ে ভালো আশা করতে পারি না। কারণ আপনাকে পরিস্থিতিও বিবেচনা করতে হবে যে এই সময় আসলে বিপিএল না হলে বাংলাদেশে এই বছর আসলে বিপিএল হওয়াটাও আসলে খুব কঠিন। সেই বিবেচনায় বিপিএলটাই বেস্ট পসিবল সলিউশন আমার কাছে মনে হয়েছে। এছাড়া আসলে আর কোনো সমাধান নেই, তবে এটা বেস্ট সলিউশন না, এটাও সত্য।
আমাদের সাথে স্টুডিওতে আছেন রেজানুজ্জামান। আমরা কথা বলছিলাম বিশ্বকাপের একটা মানে সহজ সমাধান হবে, সেই সমাধান আমরা প্রত্যাশা করি, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকে ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। দর্শক, শেষ করছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি।